জিরো পয়েন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আমরা বায়োলজি এসএসসির এবং ক্লাস 9 বায়োলজি অধ্যায় 2-এর যে জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা কি সব কিছু শুনতে পাচ্ছ কি না? তোমরা যদি লাইভে আস্তে আস্তে জয়েন করো আমাকে একটু কমেন্টে জানাও, তাহলে আমি ক্লাস শুরু করে দিব। গুড ইভিনিং মার্জিয়া, গুড ইভিনিং। তোমরা কি শুনতে পাচ্ছ? সব কি স্পষ্ট হচ্ছে? সব দেখতে পাচ্ছ কি না, কিংবা কোনো সমস্যা হচ্ছে কি না কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয়। তোমরা কি শুনতে পাচ্ছ? আটজনের মতো জয়েন দিয়েছো। লাইভটি কি শোনা যাচ্ছে কি না এটা একটু কাইন্ডলি বললে আমার জন্য ভালো হয়। ওকে, সে বললো একজন যে এভরিথিং ইজ ওকে। তো আমরা ক্লাসটি আস্তে আস্তে শুরু করে দিই। তো আবারও সবাইকে জিরো পয়েন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। জিরো পয়েন্ট একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটি এবছরই এর পদচারণা শুরু করেছে। তো মূলত শিক্ষা প্রসারই এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য। তো তারই প্রেক্ষিতে আমরা লাইভ ক্লাসের আয়োজন করেছি। তো আজকে হচ্ছে সেই লাইভ ক্লাসের যে সিরিজ চলছে আমাদের, তার দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা পড়ব বায়োলজির অধ্যায় 2-এর জীবকোষ এবং টিস্যু। তো যেহেতু আমি আমার এখানে বোর্ডে দেখাতে পাচ্ছি না, আমি মোটামুটি যা আছে তা আমি এখানে খাতায় লিখে নিয়েছি এবং আমি দরকার পড়লে তোমাদের যে পাঠ্য বইটি আছে সেখান থেকেও দেখাবো। আচ্ছা, চলো তাহলে ক্লাস শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো এখন প্রথমে আমরা যদি বায়োলজিতে ভালো করতে চাই, জীববিজ্ঞানে যদি আমরা ভালো করে বুঝতে চাই কিংবা আমরা যদি মনে রাখতে চাই, তাহলে আমাদের যে যে ট্রিক্সগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমি একবারে লিখে নিয়েছি। দেখো, প্রথমে কি লাগতেছে? প্রথমে আমাদের বইয়ের যে চিত্রগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে দেখে দেখে অধ্যায়টি পড়তে হবে। এটা এটা বললাম এই কারণে যে আমাদের ব্রেন যা কিছু মনে রাখে তা হচ্ছে ইমেজে মনে রাখে, ঠিক আছে? তো ইমেজে মনে রাখে, আমরা যা পড়ি সেগুলো তো আমরা অক্ষর হিসাবে পড়ি, হ্যাঁ? তো আমরা যদি এটাকে চিত্রের সাহায্যে মনে রাখতে পারি, চিত্রের সাহায্যে মিলিয়ে পড়তে পারি, তাহলে কি হয়, আমাদের ব্রেনটা এটা খুব বেশি মনে রাখতে পারে। তুমি দেখবা তোমার ছোটবেলার যে কাহিনীগুলো আছে, ছোটবেলায় যদি তুমি খেলাধুলা করছো বা যা যাই করেছো, এগুলার চিত্র কিন্তু তুমি কল্পনা করতে পারো, ভুলে যাও না। কিন্তু তুমি একটা পড়া পড়লে অনেক সময় দেখা যায় কি তুমি মনে করতে পারো না। কারণ কি? কারণ তুমি এটা ইমেজ আকারে সেভ করো নাই। তাহলে আমাদের বেশি বেশি চিত্রগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং চিত্রর সাহায্যে আমরা পড়াটাকে গুছিয়ে আনতে হবে। ওকে, এ ছিল আমাদের 1 নাম্বার পয়েন্ট। এবার আসো 2 দেখি। 2 হচ্ছে পড়ার সময় যে বিষয়গুলো আছে তা তোমার চারপাশের সাথে মিলাতে হবে। এখানে চারপাশ বলতে আমি বুঝিয়েছি, তুমি যখন বায়োলজি পড়বা, বায়োলজির কিন্তু তুমি যদি তোমার দেহের সাথে তুমি তোমার যে বিষয়গুলোকে কল্পনা করতে পারো, তুমি যখন কোষ বা জীবকোষ কিংবা টিস্যু পড়বা, তুমি তোমার জীবকোষ, তোমার যে কোষ, তোমার যে টিস্যু, এগুলো নিয়েও চিন্তা করবা। তাহলে দেখবা তোমার বিষয়টা ইন্টারেস্টিং হবে এবং তুমি বেশি বেশি মনে রাখতে পারবা। ওকে, এই হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। এবার আসো 3 নাম্বারের দিকে যাই। আচ্ছা, তো আমাদের এখন দরকার হচ্ছে সামনে যাদের এসএসসি পরীক্ষা আছে তাদের ভালো নাম্বার পাওয়া দরকার। আবার তোমরা যারা নতুন 9-এ উঠেছ, হ্যাঁ, তাদের আবার ভালো করে শেখা দরকার। তো তোমরা একটা কাজ করবা, তোমরা যদি ভালো করে শিখতে চাও বা ভালো করতে চাও, তাহলে তোমাদের যে টেস্ট পেপার আছে, আগের তোমার টেস্ট পেপার এখন মানে এবছর তো বাইর হয় নাই, তুমি আগের বছরের টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে এগুলা একটা অধ্যায় পড়ার আগে দেখে নিবা কি কি প্রশ্ন এসেছে। তো তুমি যদি এটা দেখে নাও তাহলে তুমি আমার কাছে সহজ হবে, তুমি কোশ্চেন প্যাটার্নটা সহজেই ধরে নিতে পারবা। তো এটা আমি এর জন্য বললাম। আরেকটা হচ্ছে তোমার যে অর্জিত জ্ঞান তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, বেশি বেশি বন্ধুদের সাথে আলোচনা করবা। যদি আজকে আমি যে
যেহেতু পড়াবো জীবকোষ টিস্যু, তুমি বন্ধুদেরকে বলবো আচ্ছা তুই টিস্যু সম্পর্কে কি কি জানোস, জীবকোষ সম্পর্কে কি কি জানোস, কোষ কি কি আছে, দেহকোষ, জননকোষ, কোনটার কাজ কি, হ্যাঁ পার্থক্য কি, হ্যাঁ তুমি এগুলো আলোচনা করলা, বন্ধুর সাথে শেয়ার করলা। তুমি যত বেশি শেয়ারিং মানে শেয়ারিং যদি তুমি বেশি করো তাহলে তুমি বেশি বেশি পড়াগুলো মনে রাখতে পারবে এবং তোমার আগ্রহ বাড়বে। ওকে, আর হচ্ছে কি সবচেয়ে বড় কথা হচ্ছে জানার জন্য আগ্রহ নিয়ে জীববিজ্ঞান পড়তে হবে। আমরা অনেকে বলি যে জীববিজ্ঞান তো মুখস্থ করার বিষয়, এত বোঝার কি আছে, এত কি আছে। আসলে কিন্তু জীববিজ্ঞান যদি তুমি পড়ো, তুমি তুমি তোমার পড়ার মানেটা তুমি বুঝতে পারবে, অনেক কিছুর উত্তর তুমি দিতে পারবা। হ্যাঁ, তুমি যদি তোমার ঘুম হয় কেন, হ্যাঁ তোমার কেন সকালের দিকে তোমার বেশি ঘুম চাপে, হ্যাঁ ঘুম থেকে ওঠার সময় ঘুম রিলেটেড বিষয়, তোমার যে এই যে কিভাবে খাদ্য পরিপাক হচ্ছে, এনজাইমের কাজ কি, হরমোনের কাজ কি, সবগুলো তুমি দেখা যাবে কি এই আগ্রহ যদি তোমার গ্রো করতে পারো তাহলে তুমি দেখবা কি তোমার জানার পরিধিটা বেড়ে যাবে। আর পড়ার আগে অবশ্যই তুমি অধ্যায়গুলোকে ভাগ করে পড়তে হবে। হ্যাঁ, আর এই যে অধ্যায়গুলোকে ভাগ করা যে কোনটা কতটা কোশ্চেন এসেছে এটা আমি তোমাদের জন্য করে দিব। ওকে, তো আজকে আমাদের অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু। ঠিক আছে, আজকে আমাদের অধ্যায় হচ্ছে তোমার জীবকোষ ও টিস্যু। আজকের টপিকগুলো কি কি একবার দেখে নিই। আজকের আমরা পড়ব হচ্ছে কোষ ও তার প্রকারভেদ, তারপর তোমার প্রাণী এবং উদ্ভিদ কোষের কি পার্থক্য আছে সেটা দেখব, তারপরে দেখব হচ্ছে তোমার কোষীয় অঙ্গাণু এবং তার কাজ, তারপর আর অঙ্গতন্ত্র নিয়ে একটু আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদের জন্য একটা সুন্দর করে চার্ট করে নিয়ে এসেছি। তোমরা যদি ভালো করে দেখতে না পাও বা যদি দেখতে কোনো সমস্যা হয় তাহলে বলবা। আর এগুলার ছবি পেজ থেকে পরবর্তীতে তোমাদের দিয়ে দেওয়া হবে যাতে তোমরা এখান থেকে সহজেই বুঝতে পারো। ঠিক আছে, আসো তো এখন আমরা প্রথমে আলোচনা করব জীবকোষ নিয়ে। তো প্রথমে হচ্ছে আমাদের জীবকোষ। তো জীবকোষ আসো দেখি আগে প্রকারভেদ কি আছে। আচ্ছা, প্রকারভেদের আগে আমরা তোমাদের বলে নিই জীবকোষ কোষ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কোনো? থাকলে কমেন্টে তোমরা বলতে পারো। আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে যে একটা বৈষম্যবেদ্য পর্দা দিয়ে, ধরো তোমার একটা ধরো একটা এরকম একটা পর্দা দিয়ে, হ্যাঁ বৈষম্যবেদ্য পর্দা দিয়ে তোমার পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক, ধরি আমি একটা নিউক্লিয়াস ধরি, ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে তোমার কোষ বলে। কোষের ভিতরে তো আরো অঙ্গাণু থাকে, তোমার ধরো এটা ধরো নিউক্লিয়াস, ধরো কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ লাইসোজোম থাকে। এটা যদি আমি প্রাণী কোষ ধরি আর কি। আচ্ছা, মোটামুটি এটা ধরো একটা কোষ বৈষম্যবেদ্য পদ্ধতি আবৃত থাকে। ঠিক আছে, তো এটা ছিল তোমার আর কোষের কি বলে সংজ্ঞা। আচ্ছা, এবার যদি আসি আমরা তোমার এই প্রকারভেদে, হ্যাঁ তাহলে তুমি দেখো প্রকারভেদ হচ্ছে এটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসটা কীরকম গঠন তার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে এটা আমাদের কোষটা কি কাজ করতেছে, হ্যাঁ এই কাজের উপর ভিত্তি করে। ঠিক আছে, দুইটা ভাগে আমরা ইচ্ছা করলে কোষটাকে প্রকারভেদটাকে করতে পারি। তো আসো প্রথমে দেখি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে তোমার কি প্রকৃত কোষ। হ্যাঁ, তো আদিকোষ আর প্রকৃত কোষ সম্পর্কে আমরা যদি তোমাদের কোনো প্রাথমিক আইডিয়া হয়তো আছে, তারপর আমি তোমাদেরকে বলছি আদিকোষ কি। আদিকোষ হচ্ছে তোমার যে নিম্ন শ্রেণীর যে জীব আছে, যেমন ধরো তোমার কি নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝাইতে পারে, আদিকোষ। আদিকোষ আদিকোষ কাদের থাকবে? আদিকোষ থাকবে হচ্ছে তোমার কাদের, ধরো তোমার শৈবাল, ছত্রাক বা কার ব্যাকটেরিয়া, এদের থাকবে কি, এরা হচ্ছে আদিকোষী। এদের কি, এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস এদের কি, এন দিয়ে আমি নিউক্লিয়াস যদি বুঝাই তোমাদেরকে, নিউক্লিয়াসটা কি, এটা সুগঠিত নয়, সুগঠিত নয়। হ্যাঁ, তো নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আচ্ছা, হ্যান্ডরাইটিং সম্পর্কে আসলে আমি জানি, বুঝতেছি হ্যান্ডরাইটিং এত একটা ভালো হচ্ছে না, অনেকদিন ধরে বাংলা লিখি না, এর জন্য তোমরা একটু এটা ম্যানেজ করে নিও। আচ্ছা, তো আদিকোষী হচ্ছে যে
আমরা কাদের নিম্ন শ্রেণীর যে আমাদের জীব আছে, হ্যাঁ, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের হচ্ছে কি আদিকোষী বলা হয়। এদের কি নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াসটা পরিপূর্ণ নয়, হ্যাঁ। আর হচ্ছে কি প্রকৃতকোষী। প্রকৃতকোষী আমরা এখানে প্রকারভেদে আর কি বলেছিলাম, প্রকৃতকোষী। প্রকৃতকোষী কারা? প্রকৃতকোষী হচ্ছে সুকেন্দ্রিক নিউক্লিয়াস থাকবে। প্রকৃতকোষী হচ্ছে কারা? প্রকৃতকোষী হচ্ছে তোমার প্রকৃতকোষী কারা হবে? যারা উন্নত জীব। উন্নত জীব যারা আছে তারা হবে কি তোমার উন্নত জীব, তারা হবে আমার প্রকৃতকোষী। তাদের কি হবে? নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। তাদের নিউক্লিয়াসটা কি হবে? সুগঠিত হবে। আচ্ছা, আমি তো বলেই দিচ্ছি, তারপরে লেখার জন্য লেখছি। আচ্ছা, তাহলে তাদের কি হবে? নিউক্লিয়াসটা সুগঠিত হবে। তাহলে তোমরা বুঝলা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা যে তোমার কোষের প্রকারভেদকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার আদিকোষী, আর একটা হচ্ছে তোমাদের কি প্রকৃতকোষী। তোমাদের এর সাথে আমাদের উদাহরণটাও করা হয়ে গেল। উদাহরণ কি ছিল? আদিকোষীর উদাহরণ ছিল আমাদের কি শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া। আর প্রকৃতকোষীর কি উন্নত জীব। উন্নত জীব বলতে কি? উন্নত জীব বলতে মানুষ, ঠিক আছে? মানুষ আছে, তারপরে কি আছে তোমার বড় বড় যে বট গাছ দেখো, বাঘ, ভাল্লুক যা আছে সব, তারা কি প্রকৃতকোষী। ওকে, তো এই গেল আমাদের তোমার নিউক্লিয়াসের গঠনের উপর প্রকারভেদ। এবার আসো কি কাজের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার জনন কোষ, আর একটা হচ্ছে আমার দেহকোষ। আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জনন কোষ আর দেহকোষ, এই দুই ভাগে। দেহকোষ কি? দেহকোষের উদাহরণ তুমি যদি দেখাতে চাও, তুমি তোমার দেহ যদি একটা মানুষ যদি দেখো, হিউম্যান বডি, তার দেহটা হচ্ছে কি, তার দেহটা হচ্ছে কি, তোমার দেহের যে কোষগুলো আছে তা হচ্ছে কি দেহকোষ, তা হচ্ছে দেহকোষ। আর জনন কোষ কি? জনন কোষ হচ্ছে তোমার ধরো কি, জনন কোষ হচ্ছে তোমার যে যৌন প্রক্রিয়ার মাধ্যমে যে মানুষের ইয়াগুলা হয়, হ্যাঁ, যে আমাদের বংশ বিস্তার হয়, তখন সেখানে যে কোষগুলা সেগুলা কি, সেগুলো হচ্ছে তোমার জনন কোষ। সেখানে তোমার কি হবে, এখান থেকে একটা ভালো কথা বলে রাখা ভালো, তোমার এখানে যদি আমি দেখাতে চাই আমাদের দেহকোষে, এই যে দেহকোষে, আমাদের যে দেহকোষে আমাদের কি হয়? মাইটোসিস হয়, মাইটোসিস। আর জনন কোষে কি হয়? জনন কোষেও কিন্তু দুইটাই হয়, কিন্তু প্রথমে হয় তোমার কি মিউসিস, দেন হয় মাইটোসিস, ঠিক আছে? তাইলে তাহলে তাহলে হচ্ছে তোমার কি মিউসিসটা আমার জনন। তোমরা একটা জিনিস দেখো, এখানে কিন্তু একটা তোমাদের বেসিক আছে। বেসিকটা কি? অনেকে বলে কি জনন কোষে শুধু মিউসিস হয়, আসলে কিন্তু না। জনন কোষে তোমার মিউসিসও হবে, তোমার মাইটোসিসও হবে, ঠিক আছে? তোমার যে সেলগুলো আছে, যেমন ধরো তোমার কি যে স্পার্মের সেল, স্পার্ম, ওভাম, এগুলোর যে সেলগুলো আছে, প্রথমে কি হবে? মিউসিস হবে, তারপর মাইটোসিস হবে। আর দেহকোষে কি? দেহকোষে কিন্তু তোমার কি শুধু মাইটোসিস, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। ওকে, তাহলে এখন আর এটা নিয়ে ডিটেলস, কোষ বিভাজন নিয়ে ডিটেলস কিছু বলতেছি না, কারণ কোষ বিভাজন নিয়ে আমাদের নেক্সট ক্লাস হবে কোষ বিভাজন, সেখানে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে। এখন জাস্ট মাথায় রাখো, জনন কোষে মিউসিস প্লাস মাইটোসিস দুইটাই হয়, আর দেহকোষে কি হয়? শুধু মাইটোসিস হয়। তাহলে আমরা শিখলাম কি জীবকোষের প্রকারভেদ, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার, আর হচ্ছে কাজের উপর ভিত্তি করে দুই প্রকার, ঠিক আছে? তোমরা উদাহরণ সহ শিখে গেলা। ওকে, তাইলে এবার আসো কি হেডিং গুলো আগে শেষ করি। তার হচ্ছে কি জীবকোষ, আর আমাদের আর কি ছিল? জীবকোষ আর টিস্যু। টিস্যু নিয়ে আচ্ছা পরে আলোচনা করবো, আগে কোষের বিষয়টা শেষ করে নিই। আচ্ছা, এবার আসো আমরা যাই হচ্ছে তোমার আমাদের যে কোষের ভিতরে কি কি থাকে, এই অঙ্গাণুগুলো নিয়ে একটু আলোচনা করি। তোমাদের যদি কোনো সমস্যা হয় বা মানে কথা বুঝতে বা লেখা বুঝতে বা কোনো সমস্যা হলে তোমরা কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, তাহলে জীবকোষের আরেকটা কি বলেছিলাম আমরা? জীবকোষের আমরা আরেকটা বলেছিলাম যে উদ্ভিদ আর প্রাণী কোষের কি প্রধান অঙ্গাণু, মানে আমাদের একটা কোষের ভিতরে কি কি থাকে। আমাদের যে একটু আগে দেখাইলাম যে একটা কোষ, এভাবে আমি তো একবারে হাবিজাবি করে রেখে ফেলছি, এই যে একটা কোষের ভিতরে, এই কোষের ভিতরে কি কি থাকে, আসো এটা দেখি। এটা নিয়ে একটু পর আমরা চিত্রতে যাব, এর আগে একটু থিওরিটিক্যাল পড়ে নিই। ওকে, তাহলে জীবকোষ দেখো, জীবকোষের কি হচ্ছে, উদ্ভিদ কোষ আর হচ্ছে কি প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলা কি কি আছে। তাহলে দেখো, প্রথম হচ্ছে তোমার কি কি দুইটার কমনলি হচ্ছে কি নিউক্লিয়াস থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, আর হচ্ছে কি কোষপ্রাচীর থাকবে। হ্যাঁ, তো কোষপ্রাচীর কিন্তু তোমার কি, এটা কিন্তু তোমার
জাস্ট উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। হ্যাঁ, এটা যখন আমরা কোষ পড়বো তখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্রধান অঙ্গাণুগুলো কি দেখলাম আমরা। প্রধান অঙ্গাণু উদ্ভিদ, এবং এটা কমনলি বোঝাচ্ছি আর কি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণু হচ্ছে কি নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, আর হচ্ছে তোমার কি কোষ প্রাচীর। তো এর ভিতরে হচ্ছে তোমার এই যে আমরা যদি যাই প্রোটোপ্লাজম গুলার ভিতরে যদি আমরা যাই, তো প্রোটোপ্লাজম দুই ধরনের আছে তোমার। প্রোটোপ্লাজমের ভিতরে প্রোটোপ্লাজমের একটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি, আর একটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। দুই ধরনের তোমার অঙ্গাণু আমরা এই যে প্রোটোপ্লাজমে পাবো। এখন আমরা যদি তোমার প্রোটোপ্লাজমের কোষ ঝিল্লির ভিতরে তোমার এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, এখানে একটু আমি ইয়াতে একটু হয়ে গেছে, এভাবে হবে। ওকে, তাহলে হচ্ছে তোমার ক্যামেরাটা, আচ্ছা আচ্ছা, আমি তো পেজে পুরাটা একসাথে আসতেছে না। আচ্ছা, আমি তো করে দিচ্ছি যতটুকু দরকার আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আরাফাত ভাই। জীবকোষ, তারপরে যেটা বলতেছিলাম কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলো ছিল কি নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর। তারপর আমরা প্রোটোপ্লাজমে গেলাম। প্রোটোপ্লাজমে গিয়ে আমরা কি পাইলাম? প্রোটোপ্লাজমে থাকবে হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের একটা কোষ ঝিল্লি থাকবে। প্রোটোপ্লাজমের একটা ঝিল্লি আবরণ দ্বারা আবৃত থাকবে, আর ঝিল্লিটার ভিতরে কি থাকবে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকবে। ওকে, এবার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আবার দুই ভাগে বিভক্ত আছে তোমার কি, একটা হচ্ছে তোমার ঝিল্লি যুক্ত, আর একটা হচ্ছে তোমার কি ঝিল্লি বিহীন। হ্যাঁ, তোমরা এটা হয়তো তোমাদের পড়তে তোমাদের অনেকের এটা কষ্ট হয়। তোমাদের এই যে ঝিল্লি যুক্ত আর ঝিল্লি বিহীন দুইটা মনে রাখতে হয়তো তোমাদের অনেক সমস্যা হয়। এটার জন্য আমি একটা কাজ করেছি, এটা একটা ছন্দ আকারে নিয়ে আসছি। দেখো, এই যে ঝিল্লি যুক্তগুলাকে তোমরা এভাবে মনে রাখতে পারো যে মতিন, ঝিল্লিযুক্তগুলা যে বলতেছি, ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি আছে? মতিন, ইংলিশ, গণিত, ল পড়ে। হ্যাঁ, এটা মনে রাখতে পারো। এটার যদি মনে রাখো তাহলে তুমি ঝিল্লিযুক্ত যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে সবগুলো একসাথে হয়ে যাবে। মতিন, ইংলিশ, গণিত, ল পড়ে। তাহলে মতিনের হ্যাঁ, এটা দিয়ে কি হয়? তোমার হয় মাইটোকন্ড্রিয়া। ইংলিশের দিয়ে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গণিত, গ গ দিয়ে কি হয়? গলজি বস্তু। তারপর কি লর দিয়ে কি হয়? লাইসোজোম। পরে দিয়ে কি? পারক্সিজম। এটা তোমরা পরে জানবা, তোমাদের বই হয়তো পারক্সিজমটা নাই। আচ্ছা, তাহলে এই সবগুলা কি ছিল তোমার? ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা। ওকে, আর তোমরা কি করবা? এটা মনে রাখবা। তাহলে পরীক্ষায় যখন এমসিকিউতে আসবা, তোমরা জাস্ট ঝিল্লিযুক্তগুলো যদি মনে রাখতে পারো, এর বাইরে যেগুলো আছে ওইগুলোই তো তোমার ঝিল্লিবিহীন। এটা এমনি নর্মালি মনে রাখা যায়, ঠিক আছে? তাহলে এটার কষ্ট করতে হবে না। তাহলে তোমাদের বলে দিলাম ঝিল্লিযুক্ত কি? মতিন, ইংলিশ, গণিত, ল পড়ে। তাহলে মতিনের দিয়ে মাইটোকন্ড্রিয়া, ইংলিশের দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর হচ্ছে তোমার গণিতের গ দিয়ে হচ্ছে গলজি বস্তু, ল দিয়ে হচ্ছে লাইসোজোম, আর পরে দিয়ে হচ্ছে কি? পারক্সিজম। আর ঝিল্লিবিহীনগুলা কি কি আছে দেখো? কোষ কঙ্কাল। হ্যাঁ, কোষ কঙ্কাল। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই কোষ কঙ্কাল জিনিসটা কি? আচ্ছা, কোষ কঙ্কাল জিনিসটা হচ্ছে কি, সবকিছুরই একটা আমাদের গঠন দরকার, একটা স্ট্রাকচার দরকার। আমাদের যেমন কঙ্কাল আছে, কোষটারও একটা স্ট্রাকচার দরকার, নাহলে কোষটা কি হবে? এটার শেপটাতে থাকবে না। হ্যাঁ, তো এর জন্য কি দরকার? আমাদের কোষ কঙ্কাল দরকার। তাহলে কোষের এটাকে কি বলা হয় ইংলিশে যদি তুমি জানতে চাও, তাহলে হচ্ছে এটা কি? সাইটোস্কেলিটন। সাইটো মানে কি? সেল। ওকে, আর আমাদের যে স্কেলিটন, এটার নাম কি? হিউম্যান স্কেলিটন, মানে কি? মানুষের কঙ্কাল। স্কেলিটন মানে কঙ্কাল। আচ্ছা, তারপরে কি থাকবে? রাইবোজোম থাকবে। তারপর থাকবে কি আমার? সেন্ট্রোজোম থাকবে। এই ছিল সবগুলা কি? এই সবগুলা তখন কি বললাম? এই সবগুলা তুমি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ছিল। আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলাটা কি দিয়ে আবৃত থাকবে? কোষ ঝিল্লি দিয়ে আবৃত থাকবে, ঠিক আছে? আর হচ্ছে কি, এই সবগুলার মিশ্রণ কই পাবা তুমি? প্রোটোপ্লাজমে পাবা। এবার আসো আমরা যাই হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসকে কি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কি? সেলের পাওয়ার হাউস। হ্যাঁ, নিউক্লিয়াসটা হচ্ছে কি? কেন্দ্রিকা, মস্তিষ্ক। নিউক্লিয়াসটা, সরি, পাওয়ার হাউস বলবা তোমরা মাইটোকন্ড্রিয়াকে। নিউক্লিয়াস কি? তোমার হচ্ছে হিউম্যান, মানে একটা সেলের, ধরো আমাদের যেমন নিয়ন্ত্রণকারীকে ব্রেন। হ্যাঁ, তো সেলেরও ব্রেন ধরতে গেলে যদি আমরা বলি, তাহলে কি হবে? নিউক্লিয়াসটা হবে। তো নিউক্লিয়াসের কি কি থাকে? নিউক্লিয়াসের থাকে হচ্ছে তোমার নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন। তোমরা কনফিউশনাল কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে কি, আমরা এরপরে ফিগারে সবকিছু দেখব। আমরা দেখব, তখন আমাদের সবগুলা ইজি হয়ে যাবে। তো এটার এই পুরাটা চার্টের ছবি আমি তোমাদের পেজে দিয়ে দিব। আমাদের যে 0 পয়েন্টের যে পেজ আছে, পেজে থাকবে। আর আমাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল 0 পয়েন্ট অর্গানাইজেশন, সেখানেও আমরা দেখতে পাবো। ওকে, তাইলে আমাদের জীবকোষ নিয়ে মোটামুটি এটা ছিল আমাদের বেসিক আইডিয়া। এবার চলো আমরা যাই
টিস্যুতে। আমি আগে সবকিছু বলে নিচ্ছি, তারপর ডিটেলসে যাব। হ্যাঁ, তো টিস্যুতে যদি যাই, তো টিস্যু কয় ধরনের আছে? টিস্যু আমাদের কয় ধরনের আছে? দুই ধরনের টিস্যু আছে। একটা হচ্ছে কি প্রাণী টিস্যু, আর একটা হচ্ছে কি আমাদের উদ্ভিদ টিস্যু। প্রাণী টিস্যু আর উদ্ভিদ টিস্যু। হ্যাঁ, তো প্রাণী টিস্যু কি কি টিস্যু আছে প্রাণী টিস্যুতে? আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু আছে, পেশি টিস্যু আছে, আর কি স্নায়ু টিস্যু আছে। এই 4 ধরনের টিস্যু নিয়ে কি প্রাণী টিস্যু গঠিত। আর হচ্ছে কি আমাদের উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কোনো প্রকারভেদ নাই, কিন্তু স্থায়ী টিস্যু হচ্ছে আবার 3 ধরনের। একটা হচ্ছে নিঃস্রাবী, আরেকটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে কি জটিল। হ্যাঁ, তো নিঃস্রাবী বলতে কি বুঝাইছে? নিঃস্রাবী বলতে বুঝাইছে তোমার কি গ্ল্যান্ড, তোমার যে যে পিটুইটারি গ্ল্যান্ড, হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড। এই যে স্যালাইভা মানে কি লালা, তোমরা যে খাবার খাও, থুতু দেও, এই যে গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, এগুলা কি ধরনের? নিঃস্রাবী গ্ল্যান্ডের ভিতরে পড়ে। ঠিক আছে, ওকে। আর এবার এটার কোনো আর প্রকারভেদ নাই। আচ্ছা, এবার আসো সরল আর জটিলে যাই। সরল টিস্যু যে আছে, সরল টিস্যু আবার কয় ধরনের? সরল টিস্যু আবার 3 ধরনের। একটা হচ্ছে কি প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কোলেনকাইমা, আরেকটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। আর এবার যদি আসি জটিল টিস্যুতে আছে কি জাইলেম আর ফ্লোয়েম। ওকে, এ ছিল আমাদের কি মোটামুটি চার্ট। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে এই চার্টের বিষয়গুলো আস্তে আস্তে চিত্র সহকারে দেখব। এখন আমি মোটামুটি একটা ফিগার নিয়ে আসলাম তোমাদের। হচ্ছে কি এটা পরীক্ষায় অবশ্যই আসে, এটা পরীক্ষায় আঁকতে দেয় অনেক সময়। উদ্ভিদ টিস্যু, অনেক সময় প্রাণী টিস্যু, যখন যেটা আসে। আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটার মাধ্যমে তুমি পার্থক্য আসে, প্রাণী টিস্যু উদ্ভিদ টিস্যুর পার্থক্য। এখন আমি কি করছি, এই জিনিসটা কিন্তু কমন, এই জায়গাটা কমন, দুইটাকে একসাথে নিয়ে আসছি। এই ফিগারটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কি কি জিনিস কমন আছে দুইটার ভিতরে, হ্যাঁ, আর কি কি জিনিস কমন না, এই দুইটা জিনিস আলাদা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসো দেখি এখন। আশা করি ভালোই দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের, তোমরা দেখি কোষপ্রাচীর, কোষগহ্বর, বড় কোষগহ্বর দেখে আমরা কি বুঝতে পারছি এটা কি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ চেনার একমাত্র মানে সবচেয়ে বড় উপায় কি, বড় একটা কোষগহ্বর থাকবে, এই বড় কোষগহ্বর একটা থাকবে। হ্যাঁ, আর কিন্তু প্রাণীতে কিন্তু এই কোষগহ্বরটা কিন্তু নাই। হ্যাঁ, তাহলে আমরা এটা কি উদ্ভিদ কোষ। এবার উদ্ভিদ কোষে আসো কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি কমন, বোথ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দুইটাতেই থাকবে। কি কি আছে দেখো তো। আছে হচ্ছে কি আমার মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস তো থাকবেই। তারপর কি আছে? গোলজি বস্তু আছে, আর কি আছে? আমাদের লাইসোজোম আছে। এই যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু কমন। ঠিক আছে, এগুলো তোমরা নোট করে নেবা খাতায়। আচ্ছা, এবার আসো দেখি কি আছে যে এটা ডিসিমিলারিটি মানে কমন না। তো উদ্ভিদ কোষের কি আমাদের তো আমরা কি এক একজন কি সবুজ, এক একজন হলুদ, এরকম বিভিন্ন কালারের হই, কালার কিন্তু হই না, তাই না? তাইলে কি আমাদের কিন্তু প্লাস্টিড নেই। ঠিক আছে, তো প্লাস্টিডের একটা প্রকারভেদে কি আছে? ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট কি দেখো, ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, আর কি আছে? একটা বৃহৎ একটা কোষগহ্বর আছে, যেটা কিন্তু প্রাণী কোষে নাই। আর ক্লোরোপ্লাস্ট তোমার কি প্রাণী কোষে থাকবে না। আর প্রাণী কোষে কোষগহ্বর থাকে না, যদিও থাকে কোনো কোনো প্রাণীতে, যদি থেকেও থাকে তাহলে সেটা খুবই ছোট, একবারেই নগণ্য, না বললেই নয়, এরকম আর কি, না বললেই চলে, এরকম আর কি। তো মোটামুটি এটা ছিল আমাদের কি আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ফিগার। ওকে, এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখন আমরা পড়বো হচ্ছে, এখন আমি একটু তোমাদের যে বইটা আছে ওই বইটা থেকে দেখাই দিব একবারে, যেহেতু এখানে বোর্ড নাই সেহেতু আমি সব করতে পারছি না। আচ্ছা, যেটা বলতেছিলাম কোষপ্রাচীর, তারপরে আসি আমরা কি কোষপ্রাচীরে। কোষপ্রাচীর কোষপ্রাচীর তো বললাম। কোষপ্রাচীর কি থাকবে? কোষপ্রাচীর হচ্ছে আমার যে একটা উদ্ভিদ কোষের আমাদের কোষপ্রাচীর আছে। হ্যাঁ, উদ্ভিদ কোষে যে কোষপ্রাচীর আছে সেটা তোমরা একটু আগে দেখেছো। এখন হচ্ছে কোষপ্রাচীর মূলত কি? কোষপ্রাচীর মূলত হচ্ছে আমাদের বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত হবে সেটা। আচ্ছা, হ্যাঁ, এটা আমি নিয়ে আসছি তোমাদের কোষপ্রাচীরটা সুবিধার জন্য।
কোষপ্রাচীর দেখো উদ্ভিদে, ব্যাকটেরিয়াতে, ছত্রাকে, হ্যাঁ এই তিন ধরনের কি আছে, এই তিনটাতে আমাদের কোষপ্রাচীর থাকবে, ঠিক আছে। তো এখন তোমাদের হয়তো সমস্যা হয় অনেকের যে এই যে কোনটাতে কোন পদার্থ দ্বারা গঠিত এটা মানে একসাথে করতে। তাহলে দেখো উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকবে, উদ্ভিদের কোষপ্রাচীরে থাকবে হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবিরিন। হুম, এগুলো থাকবে হচ্ছে আমাদের উদ্ভিদের কোষপ্রাচীরে। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে দেখো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকবে কি, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, এই তিনটা জিনিস থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর দেখো ছত্রাক, ছত্রাকে কি থাকবে, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এটা কিন্তু মানে অনেকবার আসছে পরীক্ষায়, মানে এমসিকিউতেও আসে, আবার ইয়াতেও আসে, কি বলে সৃজনশীলও আসে। তাইলে এটা হলো কি কোষপ্রাচীর। ওকে, এবার আমরা যাই তোমার প্রোটোপ্লাজমে। প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজমে যদি যাই তাহলে আমরা এই ফিগারটাতে আসি। প্রোটোপ্লাজম কাকে বলবে, প্রোটোপ্লাজম বলবে হচ্ছে তোমার আমাদের যে এই যে আমাদের যে পুরাটা সেল, এই যে পুরাটা সেল, এই পুরাটা সেলে যা যা অঙ্গাণু আছে, এই পুরাটা সেলে যা যা অঙ্গাণু অর্ধস্বচ্ছ, হ্যাঁ সেমি সলিড পদার্থ, অর্ধস্বচ্ছ যে থকথকে জেলির মতো বস্তু, এই পুরাটা সবটা মিলে কি প্রোটোপ্লাজম। এটা আমাদের কোষঝিল্লি, এই যে কোষঝিল্লি যদি আমি ধরি, পুরাটা দিয়ে ঘেরা পুরাটা বস্তু, এই যা যা আছে সব কিছু মিলে কি তোমার নিউক্লিয়াস, হ্যাঁ রাইবোজোম, যা যা আছে সব প্রোটোপ্লাজম, সেন্ট্রোপ্লাজম, সাইটোপ্লাজম, সরি, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম সবগুলাই কি মানে এটার ভিতরে আছে, হ্যাঁ। তো সাইটোপ্লাজম সহ যা যা অঙ্গাণু আছে সব মিলে কি আমাদের প্রোটোপ্লাজম, ঠিক আছে। ওকে, এবার যদি আমি বলি তোমাদেরকে যে সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি। আচ্ছা, এখানে দেখো সাইটোপ্লাজম জাস্ট সহজ, এই যে নিউক্লিয়াসটা আছে আমাদের, যে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা যদি আমরা প্রোটোপ্লাজম থেকে বাদ দিই, নিউক্লিয়াসটা যদি আমরা প্রোটোপ্লাজম থেকে বাদ দিই, তাহলে যা থাকে তা হচ্ছে সাইটোপ্লাজম। অনেকে এটা একটু সমস্যা করে, বুঝতে পারে না। দেখো আমরা যদি লিখি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম যদি লিখি, প্রোটোপ্লাজম কি হবে, প্রোটোপ্লাজম হবে তোমার নিউক্লিয়াস প্লাস সাইটো, তাহলে আমরা আমাদের প্রোটোপ্লাজম জিনিসটা কি, আমাদের প্রোটোপ্লাজমটা হলো কি নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এই দুইটা মিলে কি আমাদের প্রোটোপ্লাজম। এখন আমরা যদি বলি যে সাইটোপ্লাজম কি, এটা ছিল তোমার কি প্রোটোপ্লাজমের অ্যান্সার। এখন তোমাদেরকে যদি বলি এই সাইটোপ্লাজম জিনিসটা কি, সাইটোপ্লাজমটা হবে তোমার সবই, ঠিক আছে, এই সব কিছুই জাস্ট নিউক্লিয়াসটা, আমরা যদি প্রোটোপ্লাজম থেকে এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই, তাহলে যা থাকে তা হচ্ছে কি সাইটোপ্লাজম, বুঝছো। মানে এখান থেকে যদি দেখাই তাহলে হচ্ছে কি, মানে সব কিছু এখানে যা যা অঙ্গাণু আছে সব কিছু মিলে সবগুলা মিলে কি প্রোটোপ্লাজম। আর এখান থেকে যদি জাস্ট আমি নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমার সাইটোপ্লাজম। ওকে, আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, হ্যাঁ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তো তোমাদেরকে দেখাইলামই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে তোমরা দেখলা যে কিভাবে কোনটা কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে, কোনটা ঝিল্লি ছাড়া আবৃত থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলো তো তোমরা পড়ছোই। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা যা থাকে, কি কি থাকে, ঝিল্লিযুক্ত থাকে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, কোষ গহ্বর। আর কি ঝিল্লিবিহীন কি কি আছে, কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, ঠিক আছে। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর কিছু পড়ার নাই এখানে, আমি তোমাদের পেজ ওয়াইজ একবারে পড়াচ্ছি, মানে একবারে পেজ টু পেজ। ওকে, কোষপ্রাচীর পড়লা, অঙ্গাণু দেখাইলাম, কোষঝিল্লি তো বললামই, যে আমাদের যে প্রোটোপ্লাজমটা যে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, এই যে আমাদের যে প্রোটোপ্লাজমটা এখানে এই যে সবগুলো মিলে যে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সব কিছু মিলে এটাকে কি বলা হয়, আমাদের কোষঝিল্লি বলা হয়। ওকে, আর যদি আমরা প্রোটোপ্লাজম থেকে কি নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আমার একটু গুছাইতে একটু সমস্যা হচ্ছে, কাইন্ডলি তোমরা এটা একটু কনসিডার করবা আশা করি। ওকে, যেটা বলতেছিলাম, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, আমাদের পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, আমাদের একটা সেলের ভিতরে কি, আমাদের সেলের সবগুলা বিক্রিয়াকে এটার ভিতরে হয়। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি মানে এখানে আমাদের ইয়া দিয়ে দিবে, আমাদের যদি এমসিকিউতে আসে, বা তোমার ধরো এই যে কি বলে
এই সিকিউ বা এমসিকিউতে আসে তখন এই যে কোনো একটা, এই যে অঙ্গাণুর মাইটোকন্ড্রিয়া যদি আমি একটা আঁকি, এরকম যদি আঁকি তোমার ধরো এভাবে, এটার ভিতরে কি থাকে, কৃষ্টি থাকে। হ্যাঁ, তোমাদেরকে ধরো যে এভাবে দিয়ে বলবে যে এটা কি, ঠিক আছে। তারপর এটার ভিতরে এই যে তোমার ধরো এই যে ফোঁটা ফোঁটা থাকে, এই যে ফোঁটা ফোঁটা থাকে ভিতরে, দিয়ে যদি বলে এগুলা কি, হ্যাঁ এভাবে কোশ্চেন আসে, ঠিক আছে, এভাবে কোশ্চেন আসে। তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসটা, এই ফিগারটা ভালো করে মনে রাখতে হবে। এই ফিগারটা কিভাবে মনে রাখবো আমরা, তাহলে এই ফিগারটা তে দেখো এখানে কি হচ্ছে, আমাদের মাইটোকন্ড্রিয়া কি কি আছে, ঝিল্লি, ক্রিস্টি, অক্সিজোম, আর কি আছে, আর আছে তোমার ম্যাট্রিক্স। এখন আমাদের মাইটোকন্ড্রিয়াতে কেন পাওয়ার হাউস বলে, এটা কোশ্চেন আসে, কেন মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলি এই কারণে যে আমাদের সেলের ভিতরে অনেকগুলো বিক্রিয়া হয়, ঠিক আছে। আমরা যে খাবার খাই বা আমরা যা মানে গ্রহণ করি, সেগুলা কি হয়, সেগুলা বিপাক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ায় মাধ্যমে কি আমাদের এই যে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে সেই বিক্রিয়াগুলো হয়। কি কি বিক্রিয়া হয় সেখানে যদি দেখো, আমাদের শ্বসনের যে বিক্রিয়া হচ্ছে কি, 4টা স্টেপ আছে আমাদের শ্বসনের। 4টা স্টেপ কি কি, গ্লাইকোলাইসিস, এসিটাইল CoA, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ। হ্যাঁ, এই 4টা স্টেপ হয়। তো এর ভিতরে আমাদের যে তোমার গুরুত্বপূর্ণ ধাপগুলো হচ্ছে কি, যে ক্রেবস সাইকেলের যে বিক্রিয়াগুলো হচ্ছে, ক্রেবস সাইকেলের বিক্রিয়াগুলো কি আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। ক্রেবস সাইকেলের বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি 38 অণু এটিপি তৈরি হয়, 38 অণু এটিপি তৈরি হয়। এই যে 38 অণু এটিপি তৈরি হলো, এই 38 অণু এটিপি কিন্তু আমাদের কি এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই তৈরি হবে। এর জন্য কি বলা হইতেছে, এর জন্য বলা হইতেছে যে মাইটোকন্ড্রিয়াকে আমাদের পাওয়ার হাউস বলা হইতেছে, ঠিক আছে। তো এটা তোমাদের যদি পরীক্ষায় আসে, আশা করি তোমরা এটা ভুল করবা না। আচ্ছা, এখন আসো কিছু জিনিস বলি। আমাদের যে তোমার এই যে মাইটোকন্ড্রিয়া কিন্তু তোমার আবার সব প্রাণী ইয়াতে থাকবে না। আমাদের যে আদিকোষী জীব ছিল, আদিকোষী জীব কি, আদিকোষী জীব হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। আদিকোষী জীব যে দেখো শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, হ্যাঁ, এগুলাতে তুমি কি, এগুলাতে তুমি মাইটোকন্ড্রিয়া পাবা না। হ্যাঁ, এগুলাতে মাইটোকন্ড্রিয়া নাই। এদের শুধু তুমি পাবা কি, এদের শুধু তুমি পাবা রাইবোজোম পাবা, ঠিক আছে। এদের ভিতরে তুমি মাইটোকন্ড্রিয়া পাবা না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, প্লাস্টিড নাই, ঠিক আছে। কি কি নাই আমি এটা লিখে দিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, ঠিক আছে, আর কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এই 3টা জিনিস কিন্তু এখানে নাই। ওদের কি থাকবে, ওদের জাস্ট থাকবে হচ্ছে তোমার কি রাইবোজোম, ঠিক আছে। এদের জাস্ট শুধু রাইবোজোম থাকবে। এই জিনিসটা তোমরা মনে রাখবা যে আদিকোষী জীবের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, হ্যাঁ, আর কি মাইটোকন্ড্রিয়া নাই, জাস্ট কি থাকবে, রাইবোজোম থাকবে। ওকে, তারপর কি আছে আমাদের, তারপর আমাদের বই আছে কি প্লাস্টিড কি, প্লাস্টিড হচ্ছে তোমার ওই যে তোমাদের উদ্ভিদ কি হয়, উদ্ভিদ সবুজ হয়, অনেক উদ্ভিদ সবুজ থাকে, অনেক উদ্ভিদ দেখা যায় কি হলুদ হয়। হ্যাঁ, তো প্লাস্টিড যদি আমরা বলি, প্লাস্টিড আবার তোমার প্লাস্টিড যদি লিখি, প্লাস্টিড তোমার কয় ধরনের, প্লাস্টিড আছে আমার 3 ধরনের। কি কি, একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট 1, তারপরে তোমার 2 কি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর কি, আর হচ্ছে আমার লিউকোপ্লাস্ট। ঠিক আছে। আমাদের এই প্লাস্টিড হচ্ছে 3 ধরনের, একটা কি ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট। এর ভিতরে তোমাদের যে ক্লোরোপ্লাস্টটা আছে, এটা হচ্ছে কি সবুজ, ঠিক আছে। এটা কি থাকবে তোমার সবুজ থাকবে। আর আমাদের যে ক্রোমোপ্লাস্ট, হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট যে আছে, এটা কিন্তু তোমার কি সবুজ নয়, সবুজ না। এটাতে কি হইতে পারে, এটা তাইলে তোমার এটা হলুদ হইতে পারে, হলুদ হইতে পারে, হলুদ হইতে পারে। তারপর তোমার এটা কি হইতে পারে, নীল হইতে পারে, নীল হইতে পারে, আবার লাল হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি বোর্ড ছাড়া ক্লাস নিতে মেবি স্যারের অনেক, হ্যাঁ অবশ্যই কষ্ট তো হচ্ছেই, আমি এমনি তো ক্লাস নিতে অভ্যস্ত না,
যতটুকু পারি আর কি করতেছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর পরে কোনো সমস্যা হইলে তোমরা অবশ্যই আমাদের যে 0 পয়েন্টের গ্রুপ আছে, গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারো। আমি যথাসম্ভব যে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ইউটিউব চ্যানেলও তোমরা দেখতে পারো চাইলে। ওকে, আরেকটা কি হইতেছে দেখো, তোমার আরেকটা হচ্ছে আমাদের লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি? এটাতে কোনো কালার নাই, নো কালার। হ্যাঁ, এটাতে কোনো কালার নাই, ঠিক আছে? তাহলে তোমরা কি 3 ধরনের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, হ্যাঁ, এই 3 ধরনের প্লাস্টিড সম্পর্কে তোমরা মোটামুটি আইডিয়া পেলা, ঠিক আছে? গেল। তারপরে আসো আমরা কি দেখব, তারপরে আমরা দেখি আসো গোলজি বস্তু। হ্যাঁ, গোলজি বস্তু নিয়ে আর ডিটেলস কিছু বলার নাই। গোলজি বস্তু এটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জাস্ট এই যে হরমোনগুলো সিক্রেশন করতে এই গোলজি হরমোনগুলো আছে, ঠিক আছে? এই হরমোনগুলো সিক্রেশন করতে তোমাদের গোলজি বস্তু হেল্প করবে। এরপর আসো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? এটা এটার মূলত হচ্ছে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের থাকে, ঠিক আছে? একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি ইআর দিয়ে লিখি, ঠিক আছে? ইআর দিয়ে লিখি, তাহলে একটা কি, একটা পাচ্ছি আমরা কি রাফ, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা পাচ্ছি আমরা স্মুথ, ঠিক আছে? একটা পাবো রাফ, আরেকটা পাবো কি স্মুথ। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তোমার এর ভিতরে কি থাকবে? এর ভিতরে তোমার রাইবোজোম থাকবে, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কি থাকবে? এটার চারদিকে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি আমি তোমার ধরো এটা যদি এরকম হয়, এটার এখানে তোমার এদিকে এভাবে লেগে থাকে, ঠিক আছে? এগুলা কি, এগুলো হচ্ছে তোমার কি রাইবোজোম লেগে থাকে, ঠিক আছে? রাইবোজোম যখন লেগে থাকে এটারে বলা হয় কি রাফ, ঠিক আছে? আর যদি তোমার যদি নর্মালি যদি এরকম হয়, এটা তো রেটিকুলাম, হ্যাঁ, এরকম যদি হয়, যদি তোমার রাইবোজোম না থাকে, রাইবোজোম যদি না থাকে তাহলে এটা হচ্ছে কি স্মুথ। এখন তাহলে এটা কি, এটাতে তোমার কি পাবা? রাইবোজোম পাবা, রাইবোজোম পাবা। এটাতে কি তুমি রাইবোজোম পাবা না, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোম যে পাইলা, এই যে রাইবোজোমটা পাইলা, রাইবোজোমটা পাওয়ার ফলে তোমার কি লাভ হইলো? রাইবোজোমটা পাওয়ার ফলে তোমার লাভ হইলো, রাইবোজোম তোমার কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন কি? প্রোটিন। প্রোটিন কি? প্রোটিন তোমার যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলোকে ভেঙে দেয়, ঠিক আছে? প্রোটিনগুলোকে ভেঙে দেয়। প্রোটিনগুলো যখন ভাঙে, প্রোটিন ভাঙলে কি হয়? তোমার অ্যামাইনো অ্যাসিড হবে, ঠিক আছে? তোমার প্রোটিনগুলো ভাঙবে, প্রোটিনগুলো ভেঙে তোমার কি করবে? সে তোমার পরিপাকে সাহায্য করবে, ঠিক আছে? প্রোটিনগুলো তোমার যত ভাঙবে তত বেশি তোমার অ্যামাইনো অ্যাসিড হবে, তোমার পরিপাক হবে। আর তোমার এই যে দেখো স্মুথ যে বললাম, এটাতে কিন্তু তোমার নাই, রাইবোজোম নাই। রাইবোজোম না থাকার ফলে কি হলো? তোমার কিন্তু প্রোটিন সংশ্লেষণ হচ্ছে না। হ্যাঁ, এখানে প্রোটিনও তোমার কি হবে? মেটাবলিজম হবে না। ওকে, এবার আসো কোষগহ্বর। কোষগহ্বর তো আগেই বললাম, কোষগহ্বর দেখাইলাম। কোষগহ্বর তোমার কি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে আমাদের এই যে আমরা যে উদ্ভিদ কোষ ছিল, আমাদের উদ্ভিদ কোষে এখানে কোষগহ্বর ছিল, কিন্তু এখানে কি নর্মালি একবারেই নাই বললেই চলে। তো উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য কি? তোমার কোষগহ্বর থাকবে। ওকে, তো এবার আসো আমরা কি করব, এবার আসো দেখি আমরা লাইসোজোম দেখি। লাইসোজোম জীবে কি করে? লাইসোজোম হচ্ছে কি আমাদের ফেগোসাইটোসিস করবে। ফেগোসাইটোসিস মানে কি? ফেগোসাইটোসিস হচ্ছে তোমার দেখো, এই ধরো আমাদের যদি হিউম্যান, এটা যদি আমরা একটা মানুষ আঁকলাম ধরো, হ্যাঁ, মানুষ আঁকলাম। এখান থেকে ধরো তোমার এই যে ধরো করোনা ভাইরাসই ধরো, ঠিক আছে? তোমার ধরো করোনা ভাইরাস যদি আক্রমণ করে, লাইসোজোম কি করবে? এটা চারদিক থেকে এইভাবে ধরো, এটা যদি একটা ভাইরাস ধরি, হ্যাঁ, এটা চারদিক থেকে এটাকে ধরার চেষ্টা করবে, চারদিক থেকে এটাকে আক্রমণ করার চেষ্টা করবে লাইসোজোম, ঠিক আছে? এটা মূলত তোমরা পড়ছো যে তোমাদের হোয়াইট ব্লাড সেল যে আছে, হোয়াইট ব্লাড সেল তোমাদের ইয়া করে, এই যে ফেগোসাইটোসিস করে। তোমার লাইসোজোমও কি করতেছে? লাইসোজোমও তোমার ফেগোসাইটোসিস করতেছে, ঠিক আছে? ওকে, তাইলে তোমার কি হইলো? লাইসোজোম আমার কি করলো? লাইসোজোম আমার আমার এই যে জীবের কোষের জীবাণুর হাত থেকে আমার কি করলো? রক্ষা করলো। আর ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি ছিল? আগেই বলেছি যে তোমাদের কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো থাকবে। তো কোষ কঙ্কাল তো আগেই বললাম। কোষ কঙ্কাল কি করবে? কোষ কঙ্কাল আমার
আমাদের যে একটা সেল যদি আঁকি, এই যদি একটা সেল আঁকি, এই সেলটাকে কি করবে, এই সেলটাকে এই যে এটার যে শেপটা আছে, এই যে এটার যে শেপটা আছে, তোমার এই শেপটাকে এরকম মেনটেন করতে এটা কি হেল্প করবে, কি করবে, এটা করবে হচ্ছে তোমার যে সাইটোস্কেলিটন বা কোষকঙ্কাল। ঠিক আছে, তো এটা মূলত কি দ্বারা গঠিত, এটা হচ্ছে আমার কি প্রোটিন দ্বারা আমার সাইটোস্কেলিটন গঠিত। ওকে, আচ্ছা এখন যদি তোমাকে বলে এটা মানে সাইটোস্কেলিটনে কি কি মানে কি কি আছে, তাহলে তুমি বলতে পারবা যে এই যে মাইক্রোটিউবিউল আর হচ্ছে তোমার কি মাইক্রোফিলামেন্ট, হ্যাঁ, এগুলো এক ধরনের কি সাইটোস্কেলিটন। ওকে, তারপরে আসো রাইবোজোম। রাইবোজোম তো আগেই বললাম, রাইবোজোম কি করে, আমাদের প্রোটিন মেটাবলিজমে হেল্প করবে। ঠিক আছে, রাইবোজোম কই থাকবে, রাইবোজোম থাকবে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আমাদের রাইবোজোমটা থাকবে। আর সেন্ট্রোজোম হচ্ছে তুমি এটাকে তুমি মূলত পাবা হচ্ছে তোমার প্রাণী কোষে এটা পাওয়া যাবে। সেন্ট্রোজোম তখন আমাদের কোষ বিভাজনে এটা হেল্প করবে। ওকে, এবার আসো আমরা দেখি যে একটা নিউক্লিয়াস নিয়ে কথা বলি। নিউক্লিয়াস হচ্ছে কি আমাদের একটা সেলের কি, একটা সেলের সবকিছু কন্ট্রোল করে কে, আমাদের একটা নিউক্লিয়াস আমাদের সেলের যা কিছু আছে সবকিছু এই যে এই যে নিউক্লিয়াসটা কন্ট্রোল করবে। হুম, ওকে, তো নিউক্লিয়াসে কি কি থাকবে, একটা নিউক্লিয়াসে থাকবে হচ্ছে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। ঠিক আছে, একটা মেমব্রেন, চারদিকে একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকবে। মানে কি, মেমব্রেন মানে হচ্ছে পর্দা, পর্দা দ্বারা আবৃত থাকবে। তারপর নিউক্লিয়ার রন্ধ্র, হ্যাঁ, ছিদ্র থাকবে। হ্যাঁ, থাকার কারণ কি, নিউক্লিয়ার রন্ধ্র থাকার কারণটা হচ্ছে অন্যান্য কোষীয় যে অঙ্গাণু আছে তোমার, ধরো মানে ওয়াটার, হ্যাঁ, পানি দরকার, তো সব কিছু তো পানি দরকার। তো এটা যখন একটা ইয়ার ভিতরে থাকে, একটা কোষের ভিতরে থাকে, তখন কোষের অন্যান্য অঙ্গাণু থেকে পানি যাতায়াতের একটা মাধ্যম দরকার, এর জন্য আমাদের নিউক্লিয়ার রন্ধ্র প্রয়োজন। তারপরে কি নিউক্লিওলাস, এই যে বস্তুটা দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা মূলত আমাদের নিউক্লিওলাসটা হচ্ছে তোমার আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, এখানে তোমার কি থাকে, এখান থেকে তোমার রাইবোজোম সংশ্লেষণ হয়। ঠিক আছে, রাইবোজোম এখান থেকে কি করে, সংশ্লেষণ করে। ওকে, তাহলে তোমার এটার ফিগারটা আঁকা শিখতে হবে আমাদের। এই ফিগারটা যদি আঁকা শিখতে পারি তাহলে আমাদের এমসিকিউ বা তোমার ধরো সিকিউতে কোনো সমস্যা হবে না। আর ক্রোমাটিন জালিকা, এরপর হচ্ছে ক্রোমাটিন জালিকা কি, একটা তোমার একটা সেলের ভিতরে, একটা যদি আমি সেল আঁকি, সেল আঁকি, সেলের ভিতরে তোমার এই যে ক্রোমোজোম আকার এইভাবে থাকে আর কি। ঠিক আছে, ক্রোমোজোম এইভাবে। ঠিক আছে, হ্যাঁ, তাইলে এটার যে তোমার এই যে এই পুরাটাকে ধরো আমি যদি আচ্ছা সুন্দর করে আঁকি, এই ধরো, হুম, ঠিক আছে, তাইলে এই যে এই পুরাটাকে কি বলতেছে, আমরা পুরাটাকে বলতেছি হচ্ছে কি তোমার ক্রোমোজোম। আর যদি একটা একটা পার্ট করে ধরি, এটাকে বলবে কি ক্রোমাটিন। হুম, এটা এটা ক্রোমাটিন, এটা একটা ক্রোমাটিন। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে কি তোমার ক্রোমাটিন। এগুলো যখন তোমার একটা সেলের ভিতরে থাকে, তখন এটা তোমার কি এভাবে পেঁচায় পেঁচায় থাকে, পেঁচায় পেঁচায় থাকে। ঠিক আছে, পেঁচায় পেঁচায় থাকে, দেখছো, পেঁচায় পেঁচায় কই দেখছো, এটা দেখেছো তোমরা, এই যে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসে তোমরা এটা দেখতে পাইছো, এই যে পেঁচায় পেঁচায় আছে। ঠিক আছে, এই সবগুলা কিন্তু তোমার এই যে ক্রোমাটিন জালিকা। হুম, ওকে, তাইলে তোমার এই গেল মোটামুটি এই যে ক্রোমাটিন জালিকা বা এগুলো নিয়ে আলোচনা। এখন আমরা পরবর্তী স্টেপে যাব, তা হচ্ছে আমাদের টিস্যু নিয়ে আলোচনা করবো। এখন একটু ওয়েট করো। ওকে, এখন আমরা আলোচনা করবো হচ্ছে আমাদের টিস্যু নিয়ে। তো আমরা টিস্যু সম্পর্কে কি কি জানলাম, টিস্যু সম্পর্কে আমরা জানলাম হচ্ছে টিস্যু হচ্ছে, আগে বলতে হবে যে টিস্যু জিনিসটা কি। ঠিক আছে, জীবদেহের গঠন একক। ঠিক আছে, তোমরা টিস্যু হচ্ছে কি মানে একগুচ্ছ কোষ, তোমার অনেকগুলা কোষ, যদি তোমার ধরো এখানে ধরো অনেকগুলা কোষ ধরলাম, অনেকগুলা কোষ, এখানে ধরো অনেকগুলা কোষ, হুম, অনেকগুলা অনেকগুলা এই সবগুলা কোষ যদি একত্রে মিলিত হয়ে একটা সেম কাজ করে, ঠিক আছে, একটা সেম কাজ যদি করে, তাহলে হচ্ছে কি, তাহলে এটাকে আমরা কোষ বলবো। আমরা যদি সংজ্ঞা জানতে চাই, তাহলে হচ্ছে তোমার একই বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি তোমার একটি নির্দিষ্ট কাজ করে, তাহলে আমরা তাকে কি বলি, তাকে আমরা টিস্যু বলি। ঠিক আছে, তাহলে টিস্যু আমরা কয় ধরনের শিখলাম, টিস্যু আমরা শিখলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার কি প্রাণী টিস্যু, আর একটা হচ্ছে তোমার কি উদ্ভিদ টিস্যু। প্রাণী টিস্যুতে আমরা পড়েছিলাম যে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। আর উদ্ভিদ টিস্যুটা আমরা পড়েছিলাম কি ভাজক টিস্যু, আর হচ্ছে তোমার কি স্থায়ী টিস্যুর প্রকারভেদটা তোমরা পড়েছিলে। এর ভিতরে তোমাদের এই যে প্যারেনকেম, এই যে
এই যে টিস্যুগুলা, হ্যাঁ, প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা, ঠিক আছে। এর ভিতরে তোমার এই যে প্যারেনকেমা হচ্ছে আমার কি করে, এই প্যারেনকেমা হচ্ছে আমাদের খাদ্য প্রস্তুত করে, ঠিক আছে। এটা তো উদ্ভিদে থাকে, তাহলে এটা উদ্ভিদের খাদ্য প্রস্তুত করবে, খাদ্যটা সঞ্চালন করবে। খাদ্য ধরো এই যে পাতায় খাদ্য তৈরি হয়, ঠিক আছে। যদি একটা গাছ আঁকি, এটা যদি গাছ আঁকি, হ্যাঁ, এটা তো তোমার পাতা, এখানে তো খাদ্য প্রস্তুত হয়, ফুড এখানে তৈরি হয়, ফুড। তারপরে এটা কি হয়, তোমার সারা পুরাটা ইয়াতে গাছে তো দিতে হবে, তাই না? তাহলে তোমার এটা নিচে যেতে হবে, এদিকে যেতে হয়, হ্যাঁ, চারদিকে ছড়ায় যেতে হয়। তাহলে এই পরিবহনের কাজটা কে করে? এই পরিবহনের কাজগুলা কে করতেছে? তোমার এই যে প্যারেনকেমা, কোলেনকেমা এগুলা করে থাকে, ঠিক আছে। তো এটা খাদ্য প্রস্তুতও করে, আর হচ্ছে কি করে, খাদ্য সঞ্চয়ও করে, আবার খাদ্য পরিবহনও করে। তিনটা কাজ একই সাথে করতেছে প্যারেনকেমা। আর কোলেনকেমা কি করে? কোলেনকেমা কোলেনকেমা তোমার, এটা যখন ক্লোরোপ্লাস্টে থাকে, মানে তোমার এই যে ক্লোরোপ্লাস্টে তো ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল কি করে তোমার, ক্লোরোফিলটা পিগমেন্ট থাকে, এটা কি করে তোমার যে সানলাইটটাকে ক্যাচ করে, তখন এটা কি করে কোলেনকেমাটা, সেই এই যে পিগমেন্টের সাহায্যে তোমার সেখান থেকে তোমার ক্লোরোপ্লাস্টে থাকা অবস্থায় খাদ্য তৈরি করতেছে। আরেকটা কি হচ্ছে তোমার স্ক্লেরেনকেমা, ঠিক আছে। স্ক্লেরেনকেমা তোমার কি করে, স্ক্লেরেনকেমা তোমার উদ্ভিদটাকে দৃঢ়তা প্রদান করবে, তোমার উদ্ভিদটাকে এই যে এটার অবস্থানটা ঠিক রাখতে সাহায্য করবে, ঠিক আছে। আর এটা কি করবে, তোমার খনিজ লবণ পরিবহন করবে। আমরা যে মূলের মাধ্যমে যে মাটি থেকে যে তোমার মূলের মাধ্যমে মাটি থেকে তোমার খনিজ লবণ, ঠিক আছে, খনিজ সোডিয়াম পটাশিয়াম এগুলা যে আমরা ইয়া দিই, সার দেই, সোডিয়াম পটাশিয়াম দেই, তাইলে ওইটা কি করে, এটা পরিবহন করে স্ক্লেরেনকেমা কি করে, তোমার উদ্ভিদে নিয়ে যায়। ওকে। আর হচ্ছে কি, জাইলেম ফ্লোয়েম, জটিল বিষয় বললাম। এরপরে জাইলেম ফ্লোয়েম কি করে, জাইলেম ফ্লোয়েমও তোমার এই তো আমাদের যে এই যে মূলের মাধ্যমে যে তোমার এই পানি মাটি থেকে সংগ্রহ করে সেটা তোমার উপরে নিয়ে যায়, ঠিক আছে। আর এই পরিবহনে এই জাইলেম ফ্লোয়েম সহযোগিতা করবে। তোমার পরিবহন টিস্যু নামে এরা আমরা এদের চিনি। আচ্ছা, এবার আসো তোমার যে প্রাণী টিস্যুতে কি আছে, প্রাণী টিস্যুতে দেখো আবরণী টিস্যু আছে, যোজক টিস্যু, পেশি আর স্নায়ু টিস্যু আছে, ঠিক আছে। প্রাণী টিস্যুতে আবরণী টিস্যু বলতে আমরা কি বুঝি, আবরণী টিস্যু হচ্ছে তোমার কি, মানে এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। এপিথেলিয়াল টিস্যু, আবরণী টিস্যুতে আমরা কি দেখতেছি, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আমরা কয় ধরনের পড়ছি, আমরা এপিথেলিয়াল টিস্যু আমরা জানি এটা তিন ধরনের, একটা হচ্ছে কি স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবয়েডাল, আর একটা হচ্ছে কি কলামনার, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে হচ্ছে কোনটা কোথায় থাকে, স্কোয়ামাস কোথায় থাকবে। স্কোয়ামাস থাকবে হচ্ছে, স্কোয়ামাস মানে বুঝবা যে এটা ছাকবে, ঠিক আছে। ছাকার কাজটা হচ্ছে যে স্কোয়ামাস আবরণী টিস্যু, যেখানে ছাকার কাজ সেখানে আমাদের স্কোয়ামাসটা থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ছাকার কাজ কোথায় কোথায় হইতেছে দেখো তো, আমাদের ছাকার কাজ তোমার কিন্তু বৃক্কে কিন্তু ছাকার কাজ হইতেছে, তাই না? তাহলে বৃক্কের বোমেন্স ক্যাপসুলের তোমার গঠিত। তাহলে দেখো এই টিস্যু প্রধানত আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে, ঠিক আছে। আবরণ ছাড়াও ছাঁকনির কাজ করে, এখানে তোমরা এটা দেখতে পেছো। ওকে। এরপরে দেখো কিউবয়েডাল আবরণী টিস্যু, এই টিস্যু কি কিউবয়েডাল, দ্বারা আমরা বুঝতে পারি কি এটা ঘন, কিউব আকৃতির হবে, ঠিক আছে। কিউব, আমরা যদি এই যে কিউবয়েডাল, ঠিক আছে, কিউব আকৃতির হবে, ঠিক আছে। কোথায় থাকবে স্যার? আচ্ছা, স্কোয়ামাসটা থাকবে হচ্ছে যেখানে ছাকার কাজ, ঠিক আছে। স্কোয়ামাস ছাকা, হ্যাঁ, যেখানে ছাকার কাজ হবে সেখানে। যেমন দেখো বৃক্কে আমাদের কি ছাকতেছে না, ব্লাড আমাদের রক্ত, সেখান থেকে কি করতেছে, রক্ত থেকে দূষিত পদার্থগুলো বের করে দিতেছে, তাই না, মূত্রের মাধ্যমে। তাইলে আমাদের কি করতেছে, বৃক্কের ছাকার কাজটা সে স্কোয়ামাস আবরণী টিস্যুর মাধ্যমে করতেছে, ঠিক আছে। তাইলে আমাদের বৃক্কের যে বোমেন্স ক্যাপসুলের যে ছাকার কাজটা হয়, সেজন্য বোমেন্স ক্যাপসুলের যে প্রাচীরটা আছে সেটা হচ্ছে তোমার কি স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বারা গঠিত হবে। ওকে। এবার কিউবয়েডাল আসি। এই টিস্যুর কোষগুলো কি ঘনাকার এবং কিউব আকৃতির, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান হবে। আর এটা হচ্ছে কি, এটা জাস্ট পরিশোষণ করবে, ঠিক আছে। এটা শোষণ করবে, যেখানে শোষণের কাজ হবে, ঠিক আছে। তোমার যে শোষণের কাজগুলা সেখানে তোমার এই কিউবয়েডাল আবরণী টিস্যুটা থাকবে। তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকাতে কিন্তু আমরা জেনেছিলাম যে এটা পরিশোষণ করে, হ্যাঁ। বৃক্কের সংগ্রাহক নালিকা থেকে আমরা এই যে আমাদের যে ছাঁকনিটা গ্লোমেরুলার ফ্লুইড, ওইটা আবার ছাঁকে, ঠিক আছে, শোষণ করে নেয়। তো এর জন্য যেখানে আমাদের পরিশোষণ হবে সেখানে আমাদের কি থাকবে, কিউবয়েডাল আবরণী থাকবে। আচ্ছা, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলতে পারো, আমার কমেন্টে কোনো সমস্যা বা কোনো কিছু না বুঝলে বলতে পারো। আর ক্লাসের শেষের দিকে মোটামুটি আমরা আস্তে আস্তে
টিপস এবং আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, বোর্ড ওয়াইজ কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে এগুলো আমরা ক্লাসের শেষের দিকে দিয়ে দিব। তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি শেয়ার করো এটা, যাতে সবাই এটা ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার না তাইলে একটু ফোকাস করতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তোমরা বেশি বেশি এটা শেয়ার করো। শেয়ার করলে কি হবে, তোমাদের যে ফ্রেন্ডরা আছে তাহলে তোমাদের এটা সবাই পেয়ে গেল। ক্লাসের শেষের দিকে আমরা তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ড ওয়াইজ কী কী আসতে পারে সব কিছু আমরা দিয়ে দিব। ওকে, তারপরে আমি বলতেছিলাম যে কিউবয়েডাল আবরণী টিস্যু কোথায় থাকবে। কিউবয়েডাল আবরণী টিস্যু থাকবে হচ্ছে আমার যেখানে পরিশোষণের কাজ হবে, সেখানে আমাদের কিউবয়েডাল আবরণী টিস্যুটা থাকবে। ওকে, এবার আসো এবার আসি আমরা কলামনারে। কলামনারে কি দেখো, কলামনার টিস্যু হচ্ছে কি, এটা থাকবে আমাদের যে এই যে অন্ত্র, যে ঠিক আছে, আমাদের যে বিভিন্ন অন্ত্র বলতে কি বুঝাইছে, তোমাদের ধরো যে মানে আমাদের যে অর্গানগুলো আছে, ঠিক আছে, অর্গানগুলোতে থাকবে। যেমন ধরো তোমার অর্গান বলতে কি আছে, লিভার, হ্যাঁ, তোমার যে হার্ট, হ্যাঁ, এইগুলোর যে ইয়াগুলো আছে, আবরণগুলো আছে, এই অর্গানগুলার প্রাচীরগুলা ক্ষরণ রক্ষণ দরকার আছে। এর জন্য এখানে আমার কি দরকার, কলামনার থাকবে। ঠিক আছে, তাহলে কি রাখবে, মনে রাখবা অন্ত্রের প্রাচীরে, প্রাণীর অন্ত্র মানে কি, অন্ত্র মানে কি অর্গান, অর্গানের প্রাচীরে যেমন তোমার হার্ট, লিভার, হ্যাঁ, যা যা অর্গান আছে, তোমার স্টোমাক, এগুলার প্রাচীরে কি থাকবে, তোমার কলামনার টিস্যুটা থাকবে। ওকে, এবার আসো, এটা ছিল কি, এটা ছিল আমাদের এই যে তোমার এই যে এপিথেলিয়াল টিস্যুর প্রকারভেদগুলো এতক্ষণে আমরা বলতেছিলাম। ওকে, এবার আসো তোমার প্রাণীদেহের ভিত্তিপর্দার উপর স্থাপিত। এতক্ষণ যা ছিল আমরা ছিল যে তোমার কাজের উপর ভিত্তি করে ভাগ করেছিলাম, ঠিক আছে, কাজের উপর ভিত্তি করে। এখন আমরা করব ভিত্তির উপরে। ভিত্তিপর্দার উপর বলতে কি বুঝাইছে, ভিত্তিপর্দার উপর বলতে বুঝাইছে একটা বেসিস, ধরো এটা ধরো এটা যদি আমরা একটা বেসিস ধরি, এটার উপরে যদি সেলগুলা থাকে, হ্যাঁ, এটার উপরে যদি সেলগুলা থাকে, হুম, এই যে ভিত্তি, এটা ছিল কি ভিত্তি, এই ভিত্তিটা কি, এক স্তর নাকি দুই স্তর, হ্যাঁ, এটার উপর ভিত্তি করে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারছি, এটার উপর আমরা ভাগ করে দুই ভাগে ভাগ করতে পারছি। কি কি, এটার উপর ভাগ করে, সরি, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার কি সাধারণ আবরণী টিস্যু, তারপর কি স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে কি সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুগুলা কোনগুলা দেখো, যে ভিত্তিপর্দার কোষ এক স্তরে সজ্জিত। ভিত্তিপর্দার কোষ মানে কি, তোমার এই যে ভিত্তি, এই যে ভিত্তিটা এক স্তর, একটা স্তর মাত্র, ঠিক আছে, একটা স্তরে, পুরাটা একটা স্তর, এটার উপর কোষগুলা সাজিত আছে, ঠিক আছে। তাহলে এটা কি সাধারণ আবরণী টিস্যু, এটা হচ্ছে কি সাধারণ আবরণী টিস্যু। এরকম কি কি আছে, এরকম আছে বৃক্কের বোমেন্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা, আর হচ্ছে কি অন্ত্রপ্রাচীর। আচ্ছা, এরপরে দেখো, আর এরপরে কি হচ্ছে, এরপরে আছে আমার কি স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। স্ট্রেটিফাইড আবরণী টিস্যু কি থাকতে পারে, আমাদের যে এই যে ত্বক, আমাদের ত্বক, ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত, ঠিক আছে। এটা মানে কি ভিত্তিপর্দার উপর, মানে ভিত্তিপর্দা এটাই, ঠিক আছে, একটা ভিত্তিপর্দা, কিন্তু এটার উপর তো কোষগুলা, এর আগে আমরা সাধারণ আবরণী ছিল একটা, তাই না, আর স্ট্রেটিফাইডে কি একাধিক, তোমার এটার উপরও আরেকটা থাকতে পারে, ঠিক আছে, এটার উপরে আরেকটা আবরণ থাকতে পারে। তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু। এটা কিসে থাকে, আমাদের যে স্কিন, স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, ঠিক আছে। ওকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের সিউডো স্ট্রেটিফাইড। নাফিসা লুবাবা জেবিন, তুমি বলছো ক্লিয়ার না, এখন দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা, একটু বইলো। ওকে, সিউডো স্ট্রেটিফাইড আবরণী টিস্যু, এই টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার উপর একাধিক স্তরে বিন্যস্ত, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতা হয় টিস্যুগুলোকে দেখতে এক স্তর ভূত মনে হয়। মানে কি দেখো, একাধিক স্তরে সাজ্জিত কিন্তু বলছে, তাই না, তাইলে যদি আমি এটা আঁকি, তাইলে তোমার এটা হচ্ছে এরকম, মানে ঠিক নাই, ঠিক আছে, একটা এদিক দিয়ে শুরু হয়েছে, একটা এভাবে, এভাবে 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 এভাবে, হ্যাঁ, ঠিক আছে। দেখো এটা কিন্তু মানে বুঝতেছে না এটা কি একটা স্তরে নাকি দুইটা স্তরে, কিন্তু এটা কিন্তু একাধিক স্তরে আবৃত আছে, ঠিক আছে। তাইলে এটা হইলো তোমার কি, আমার ফিউডোস্ট্রেটিফাইড আবরণী টিস্যু। আচ্ছা, এবার যদি আমরা যাই হচ্ছে তোমার আর কি, এদিকে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। যোজক টিস্যুতে যদি যাই, যোজক টিস্যুতে কি থাকতে পারে, যোজক টিস্যুর উদাহরণ হিসেবে কানেকটিভ টিস্যু আছে, এটা কি থাকতে পারে, আমাদের যে ব্লাড,
ব্লাড কিন্তু এক ধরনের কি যোজক টিস্যু। ব্লাডের ভিতরে তোমার কি আছে, ব্লাডের যে টিস্যুগুলা এগুলা তোমার যোজক টিস্যু, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলা এক ধরনের যোজক টিস্যু। ঠিক আছে, ওকে। এরপরে চলো আরেক ধরনের টিস্যু আমরা দেখি। আচ্ছা, এটা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, এই যে পেশি টিস্যু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পেশি টিস্যু, পেশি টিস্যু যদি আমরা সংজ্ঞা জানতে চাই তাহলে এটা হচ্ছে কি ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে কি বলা হয়, পেশি টিস্যু বলা হয়। তো পেশি টিস্যু আমাদের কয় ধরনের আছে, পেশি টিস্যু আমাদের কিন্তু তিন ধরনের পেশি টিস্যু আছে। কি কি আছে, তোমার ঐচ্ছিক পেশি আছে, ঠিক আছে, অনিচ্ছিক পেশি আছে, আর হচ্ছে কি হৃদপেশি আছে। এটার ফিগার টাকা তোমাদের শিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো একটা একটা সিমিলারিটি কি তোমরা লক্ষ্য করছো, দেখো যে ঐচ্ছিক পেশি আর হৃদপেশি, এই দুইটার কিন্তু তোমার দেখতে কিন্তু সেম, যে স্ট্রেশন আছে, ঠিক আছে। স্ট্রেশন মানে কি, এই যে ডুরাকাটার দাগগুলা কিন্তু আছে, তাই না, ডুরাকাটার দাগ আছে, কিন্তু একটা তোমার যে দুইটার ভিতরে বৈশিষ্ট্য আলাদা, কি দেখো, এটা কি ব্রাঞ্চড, হৃদপেশিটা তোমার ব্রাঞ্চড, এটা ব্রাঞ্চড থাকবে, মানে একটা মানে শাখান্বিত থাকবে, কিন্তু তোমার ঐচ্ছিক পেশিটা কিন্তু শাখান্বিত না, তাই না। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। ইন্টারক্যালেটেড ডিস্ক বলতে কি, আমরা যদি একটা পেশি আঁকি, হৃদপেশি, তোমার ধরো এটা ধরো হৃদপেশি, হুম, ঠিক আছে, এটা যদি আঁকি তাইলে তোমার দেখো এটার ভিতরে স্টেশন, এগুলা স্টেশন মানে দূরে একটা দাগ, এটার ভিতরে এই যে একটা থেকে একটা এভাবে ভাগ থাকে, ঠিক আছে, এভাবে এভাবে ভাগ করা থাকে, ঠিক আছে, কালো কালো ভাগ করা থাকে। তোমরা যদি ফিগারে দেখো তাহলে এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আবার স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হয়তো নেটের কারণে হচ্ছে, গ্রামে তো নেটটা তো একটা ভালো না। আর স্ট্যান্ডটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে স্ট্যান্ডের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আজকে একটু কষ্ট করে করে ফেলা, ওকে। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা ভাগ করা থাকবে, ঠিক আছে, ইন্টারক্যালেটেড ডিস্ক দ্বারা ভাগ করা থাকবে, কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক কিন্তু অন্য কোনোটাতেই কোনো পেশিতে আর থাকবে না, এটা একমাত্র হৃদপেশির বৈশিষ্ট্য। তাহলে মোটামুটি এইগুলা দেখে আমরা ফিগারটা আঁকা শিখতে হবে। ফিগারটা আঁকা শিখলে কি হবে, পরীক্ষাতে আমাদের সুবিধা হবে। ওকে, আর কি টিস্যু আছে, আর হচ্ছে স্নায়ু টিস্যু, মানে কি নিউরন। স্নায়ু টিস্যু দেখা আমরা কই পাই, স্নায়ু টিস্যু দেখা আমরা প্রায় ব্রেনে। এটার মাধ্যমে কি হয়, আমাদের যে ইম্পালসগুলো আছে, ধরো তোমাকে আমি খোঁচা দিলাম বা তোমাকে মারলাম, তখন এটা কি করে, আমাদের যে ইম্পালসটা, এটার যে স্টিমুলেশনটা, এটা কার মাধ্যমে, এই তোমার এই নিউরনের মাধ্যমে কি করে, যে নার্ভ, তোমরা যে নার্ভ পড়ো, নার্ভ জানো, এই নার্ভের ভিতরে কি তোমার এই যে নিউরন থাকবে, এই নার্ভের মাধ্যমে নিউরন একটার সাথে একটা কি, এটার সাথে আবার এটা ইম্পালসটা একবারে কই নিয়ে যায়, একবারে ব্রেন পর্যন্ত এই যে ইম্পালসটা নিয়ে যায়, খুবই ফাস্ট, ঠিক আছে, খুবই ফাস্ট। তবে এই নিউরন কি কি আছে দেখো, এটার পার্ট আছে কি, ডেনড্রাইট আছে, ঠিক আছে, এই যে পার্টটা এটা হচ্ছে কি এক্সন, আচ্ছা, ঠিক আছে, এক্সন, আর এই যে এক্সনের প্রান্ত সমূহ, ঠিক আছে, ওকে। তো তোমরা এই যে নিউরনের আকার ফিগারটা আঁকা শিখবা, আর এখানে যে তোমার এই যে এখানে যে ফিগারটা, এই ফিগারটা আঁকা শিখতে হবে, ঠিক আছে। তো আর অঙ্গতন্ত্র বলতে কি, অঙ্গতন্ত্র বলতে হচ্ছে তোমার কি পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, এগুলো জাস্ট নাম পড়বা, তোমরা জাস্ট নাম পড়বা, এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেমে কি কি আছে তোমাদের, ডাইজেস্টিভ সিস্টেমে তোমার ইসোফেগাস আছে, তারপরে হচ্ছে তোমার কি আছে, স্টোমাক, তোমার পাকস্থলী আছে, ডিউডেনাম, ইউলিয়াম, রেকটাম, এগুলা জাস্ট পড়বা, কোনটা কতটা পার্ট, পার্টে কি কি আছে, জাস্ট এগুলা পড়ে নিবা, তাইলেই হবে। এগুলো থেকে আর তেমন কিছু নাই, এমসিকিউতে এভাবেই আসবে। আর হচ্ছে কি শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র কি কি আছে, শ্বসনতন্ত্রে তোমরা, শ্বসন মানে কি শ্বাস রিলেটেড, শ্বাস নিবে একটা বড় করে একটা শ্বাস নাও, শ্বাস নিলে কি হবে, শ্বাস নিলে তোমরা বুঝতে পারবা শ্বসনতন্ত্রে কি কি থাকবে। শ্বাস কিসের মাধ্যমে নিছো, নাক দিয়ে ঢুকাইছো, তাহলে মানে কি দিয়ে শ্বাসটা ঢুকছে আমাদের, এই যে অক্সিজেন, নাসারন্ধ্র, কি নাকের ছিদ্র, নাসারন্ধ্র দিয়ে, তারপর কই গেল, গলবি, লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুসগুলা, সবগুলা শ্বসনতন্ত্রের অংশ, এগুলা জাস্ট পড়ে নিবা। স্নায়ুতন্ত্র কি বললাম, একটু আগে বুঝাইলাম, স্নায়ুতন্ত্র কই যাবে, এই যে আমাদের নিউরনগুলা, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এই সবগুলা কি স্নায়ুতন্ত্রের অংশ। আর রেচনতন্ত্র তো তোমরা জানোই, রেচনতন্ত্র কি, বৃক্ক, বৃক্কের আর কি কি আছে, মূত্রনালী, ইউরেটার, ঠিক আছে, এগুলা হচ্ছে তোমার কি রেচনতন্ত্রের অংশ। জননতন্ত্র, জননতন্ত্রতে কি কি থাকবে, জননতন্ত্রতে তোমার একটি ভ্রূণ, কি কি যে আছে তোমার, এই শুক্রাণু, ডিম্বাণু তৈরি করে, জননতন্ত্রের মাধ্যমে, জননতন্ত্র। আর ত্বকতন্ত্র, ত্বক আমাদের যে স্কিন, অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্ল্যান্ডগুলো আছে আমাদের,
ঠিক আছে। আর অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে তেমন কিছু বলার নাই, সরল তোমরা অণুবীক্ষণ যন্ত্র দেখছো, এটা নিয়ে আর তেমন কোশ্চেন আসে না, জাস্ট এটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা তোমরা জাস্ট যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় করেছো তার তো দেখেছোই। এটার পার্টসগুলো একটু দেখে নিবা কি কি আছে, হাতল, অভিনেত্র, এটা অভিনেত্র দিয়ে করি আমরা, এটার দিকে তাকাই, এটা এখানে দিয়ে একটা জিনিস রেখে এই অভিনেত্র এখান দিয়ে দেখি। দেখলে কি হয়, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে মিরর। মিরর দিলে কি হয়, তোমার এখান থেকে নিচে দিয়ে আলোটা পড়লে আমরা ওই উপর দিয়ে দেখতে পাই। এটা একটা সরল অণুবীক্ষণ যন্ত্র। আর এটা কি, জটিল অণুবীক্ষণ যন্ত্র। এটাতে লাইটিং সিস্টেম আছে, নিজস্ব লাইটিং সিস্টেম আছে। সরল আর জটিল অণুবীক্ষণ যন্ত্রের দুইটার পার্থক্য কি, একটাতে লাইটিং সিস্টেম থাকবে আর একটা হচ্ছে তোমার কি, লাইটিং সিস্টেম থাকবে না। ঠিক আছে। আচ্ছা আসো, এবার আমরা ক্লাসের মোটামুটি শেষের দিকে, এখন আমরা জেনে নিই এক নজরে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ চিত্রগুলা, কি কি চিত্র আমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তোমরা নোট করে রাখো। আমি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো দেখে এটা নোট করে রেখেছি। এর বাইরে আর তোমাদের আশা করি এর বাইরে থেকে এমসিকিউতে যখন কি বলে তোমাদের সৃজনশীল পরীক্ষায় যখন চিত্র দিবে, তখন এর বাইরে থেকে আশা করি আর দিবে না। কি কি আছে দেখো, উদ্ভিদ এবং প্রাণীকোষ তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, উদ্ভিদ এবং প্রাণীকোষ আঁকা। তোমরা উদ্ভিদ এবং প্রাণীকোষটা ভালো করে আঁকা শিখবা। ওকে, দেন কি, দেন হচ্ছে আমার নিউক্লিয়াস আঁকাও দেখাইলাম। ক্লোরোপ্লাস্টটা তো বললামই, ক্লোরোপ্লাস্টে কিসের একটা, এটা হচ্ছে তোমার প্লাস্টিডের একটা প্রকারভেদ হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট। আর দুইটা প্রকারভেদ কি ছিল, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। দেখো এটা হচ্ছে কি প্লাস্টিড, এটা যদি পুরোটা প্লাস্টিক ধরে দেখো, এটা হচ্ছে তোমার কি, এই যে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশগুলা দেখাচ্ছে, এই যে আঁকাটা শিখে নিবা। এবার আসো, মাইটোকন্ড্রিয়া আঁকা শিখবা আর হচ্ছে তোমার নিউরন। এই ফিগারগুলো আঁকা শিখলে এর বাইরে থেকে আর ইনশাল্লাহ আর কিছু আসবে না। আচ্ছা, এবার এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আছে। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট লেরিংস কি, লেরিংস হচ্ছে তোমার ধরো গলাটা ধরো, তোমার যদি গলাটাই ধরো, দেখো তোমার গলায় ধরছো, তুমি গলায় ধরতেছ, কথা বলতেছ, যেটাতে শ্বাস যাচ্ছে, এটা হচ্ছে তোমার লেরিংস। আর লেরিংসের পিছনে থাকবে তোমার ইসোফেগাস, যেটা দিয়ে তুমি খাবার গ্রহণ করো। ওকে, তাহলে এক নজরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মুখে দেখি। টিস্যু কাকে বলে, এটা তোমাদের বলছি যে একগুচ্ছ কোষ যদি একত্রে একটি কাজ করে তাহলে তাকে টিস্যু বলে। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলে, কারণ কি মাইটোকন্ড্রিয়াতে সবগুলা যে আমাদের সেলের যে বিক্রিয়াগুলো সবগুলো মাইটোকন্ড্রিয়ার যে হচ্ছিল, তার কারণে তোমার মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয়। অক্সিজম কি, পেশি টিস্যু কি, লসিকা কি, হ্যাঁ। তারপরে কোষ কাকে বলে এবং এর প্রকারভেদ তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, কোষের প্রকারভেদ। আচ্ছা, প্লাজমা লেমা বলতে কি বুঝো, কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করো। কার্ডিয়াক পেশি ব্যাখ্যা করেছিলাম যে শাখান্বিত থাকবে, হ্যাঁ, এটাতে কি থাকবে, স্ট্রিয়েশন থাকবে। তারপর কি থাকবে, এটাতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। ঠিক আছে। তারপর সেন্ট্রোজোম বলতে কি বুঝো, পরিবহন টিস্যু কাকে বলে হয় কেন, যে পরিবহন জাইলেম ফ্লোয়েম, এগুলা পরিবহন করেছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আসো আমরা দেখি এই অধ্যায়ে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে। বিগত 5 বছরের কোশ্চেন আমি মানে অ্যানালাইসিস করে দেখলাম। তোমার আমাদের এই যে আমি যে হাইলাইট করে রেখেছি, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড, এই 3 বোর্ডে এবছর এসএসসিতে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ থাকবেই। কেন বলেছি, কারণ দেখো বিগত 2 বছরে মানে এখানে কোনো কোশ্চেন আসে নাই। সিলেট বোর্ডে তো এই অধ্যায় থেকে সিলেট, কুমিল্লা আর বরিশাল 3 বছর ধরে গ্যাপ, এর মধ্যে জাস্ট তোমার 2018-তে এসেছে। তাইলে তোমার কি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা কার কার জন্য, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ডের জন্য এখান থেকে একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে। আচ্ছা, এর মানে এই নয় যে অন্য বোর্ডে থাকতে পারে না, ওই অন্য বোর্ডে থাকতে পারে। প্রশ্ন দেখো, এটা থেকে একটা প্রশ্ন থাকতেছে, এই দেখো রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। ঢাকা বোর্ডে পরপর 3 বছর আসছে, তাই বছর আসবে হয়তো। যে মানে এই অধ্যায়টা খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। আর এটাকে সাজিয়ে পড়াটা আসলে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে সবকিছু মনে থাকে না। তোমরা আশা করি মোটামুটি আজকে একটা ধারণা করতে পেরেছো। আজকে অনেক সমস্যার কারণে তোমরা হয়তো অনেক মানে ডিস্টার্ব হয়েছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এগুলো থাকবে না। ঠিক আছে স্যার, ক্লিয়ার না? আচ্ছা হ্যাঁ, এখন তো বলেই দিলাম যে কোন কোন বোর্ডের জন্য কি কি প্রশ্ন আর কি, জাস্ট এই কোশ্চেনগুলা। আর আজকে যে শিটের যে তোমাদের যে ইয়াগুলো দেখিয়েছি, যে চার্টগুলা বা টপিকসগুলো দেখিয়েছি, এগুলার ছবি ইনশাল্লাহ আমাদের পেজ থেকে প্রকাশ করা হবে, তোমরা এগুলা দেখে নিও। তোমাদের কারো কোনো কোশ্চেন বা বুঝতে পারো নাই, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। আর না হলে তোমরা গ্রুপেও পোস্ট করতে পারো, ওইখানেও ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়া হবে।
তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মনে হচ্ছে না কারো কোনো প্রশ্ন আছে। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ কালকেও তোমাদের ফিজিক্স ক্লাস হবে। ফিজিক্স ক্লাসে তোমরা একই সময় 8টার দিকে হবে, তোমরা আশা করি ওই ক্লাসে উপস্থিত থাকবা। আর আমাদের গ্রুপের সবাইকে অ্যাড করবা, আর আমাদের পেজটা কষ্ট করে লাইক এবং শেয়ার করবা। আর যেহেতু আমাদের 0 পয়েন্ট একটা নন প্রফিট অর্গানাইজেশন, এটাতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আমাদেরকে সামনে এগাতে হচ্ছে। আশা করি তোমাদের সবার সাপোর্ট আমরা পাবো। আর ক্লাসের সম্পর্কে কোনো সমস্যা, কোনো মতামত, মন্তব্য, যে কোনো সাজেশন তোমরা করতে পারো। আর সবাইকে শুভেচ্ছা, সবাই সাবধানে থাকবা। আচ্ছা, কি লেখছো? ম্যাট্রিক্স ভাই, ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে তোমার কোষের ভিতরে তো তোমার অনেক ধরনের অঙ্গাণু থাকে, তাই না? কোষের ভিতরে অনেক ধরনের অঙ্গাণু থাকে, সেইগুলোর একটা অঙ্গাণু হচ্ছে ম্যাট্রিক্স আর কি। এটা তোমার আমাদের সেলের স্ট্রাকচার, হ্যাঁ, সেলের স্ট্রাকচারটাকে মেনটেন করতে হেল্প করবে। সেলের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটা তোমার সেলের স্ট্রাকচারটা জাস্ট মেনটেন করবে, ঠিক আছে? ম্যাট্রিক্স হচ্ছে এটাই, কোষীয় অঙ্গাণু, যা কিনা সেলের স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করবে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে আজকে আর তেমন কিছু বলার নেই। এই তো খুশি অঙ্গাণু। আচ্ছা, ধরো তোমার ম্যাট্রিক্সের ফিগারটাই দেখাই দিই। এই দেখো ম্যাট্রিক্সের ফিগারটা, এই দেখো প্লাস্টিডে, দেখছো? একটা প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট, এই যে ফোটা ফোটা অংশগুলো দেখতেছো, খুশি অঙ্গাণু একটা, হ্যাঁ। এটা কোষের যে, এই দেখো ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্স, কোষের যে তোমার এই যে এটার স্ট্রাকচারটাকে মেনটেন করতে, ঠিক আছে? মীর মাহদিন, তুমি কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন, হতাশা, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই, সবগুলো দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আর তোমরা বেশি বেশি তোমাদের গ্রুপে প্রশ্ন, যে কোনো মানে কোনো সাজেশন, কোন টপিক বুঝো না বা যে কোনো কিছু, তোমরা আমাদের 0 পয়েন্টের গ্রুপে শেয়ার করলে আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ, তুমি বুঝতে পারছো। ওকে, তাহলে আর কিছু বলার নেই। আমি আজকে তোমাদের সাথে ছিলাম কামরুল হাসান অর্ণব, সেকেন্ড ইয়ার, জালালাবাদ রাগিব রাব্বি মেডিকেল কলেজ, সিলেট। ইনশাল্লাহ কালকে তোমাদের আরেকজন ভাইয়া তোমাদের ফিজিক্স ক্লাস করাবে 8টার দিকে। তোমরা আশা করি ক্লাসটাতে জয়েন করবা। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।